এই মিনি সিরিজের গত পর্বে আমরা ভ্যান্ডালদের আদি উৎস এবং স্পেনে তাদের যাত্রাপথ নিয়ে কথা বলেছিলাম। এই পর্বটি উত্তর আফ্রিকায় তাদের রাজত্ব নিয়ে। কার্থেজে কিভাবে ভ্যান্ডাল সাম্রাজ্যের সূচনা হয়েছিল এবং কিভাবে এটি এত শক্তিশালী হয়ে উঠল। ভ্যান্ডাল, তাদের রাজা গাইসেরিক এবং রোম লুণ্ঠন সম্পর্কিত আমাদের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তাদের উদ্যমী নতুন রাজার নেতৃত্বে ৪২৯ সালে ভ্যান্ডাল জট বেটিকার কষ্টার্জিত ভূমি ত্যাগ করে সমুদ্রপথে উত্তর আফ্রিকায় পাড়ি জমায়। যখন তারা এই যাত্রা করছিল, কার্থেজে তাদের পৃষ্ঠপোষক বনিফেস তার সাম্রাজ্যিক প্রতিদ্বন্দ্বীদের সাথে মীমাংসা করে পুনরায় সম্রাটের সুনজর লাভ করতে সক্ষম হন। তিনি আক্রমণকারীদের প্রতিহত করতে রোমান বাহিনী প্রস্তুত করেন। তাদের পাশে রসদ সরবরাহের জন্য একটি নৌবহর ছিল। ভ্যান্ডাল জাতি পুরুষ, মানুষ এবং শিশু নির্বিশেষে ধীরে ধীরে রোমান সড়ক ধরে পূর্ব দিকে আফ্রিকা প্রকনসিলারিসের দিকে অগ্রসর হতে থাকে। যাত্রাপথে তারা ক্যাটেনা, সিজারিয়া, সালডে এবং সিথিফাসের মতো শহরগুলো তছনছ করে দেয়। আতঙ্কিত বিশপরা পরামর্শের জন্য তাদের নেতা সেন্ট অগাস্টিনের কাছে চিঠি লিখেছিলেন। এই নির্মমতার পিছনে একটি সাম্প্রদায়িক কারণও থাকতে পারে, কারণ পরবর্তীকালের ইতিহাসবিদরা নিসীয় খ্রিস্টানদের প্রতি অ্যারিয়ান ভ্যান্ডালদের নির্মমতার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন। এই সহিংসতার নেপথ্যে ছিল ভ্যান্ডালদের ১৫ থেকে ২০,০০০ সৈন্য শক্তিশালী এক যোদ্ধা দল। রোমান কর্তৃপক্ষ যুদ্ধবিরতির চেষ্টা করেও ব্যর্থ হয় এবং ৪৩০ সালের শুরুতে গাইসেরিক হিপ্পো শহরের বাইরে এক যুদ্ধে বনিফেসের অপেক্ষাকৃত দুর্বল বাহিনীকে চূর্ণ করে দেন। ফলে রোমানরা ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি। রাজা তার সেনাবাহিনী এবং নৌবহরকে মহান এই শহরটি অবরোধ করার নির্দেশ দেন, যা এটিকে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। এভাবে গাইসেরিক ১৪ মাস ধরে হিপ্পো অবরোধ করে। ৩ মাস পর অগাস্টিনের মৃত্যুতে রোমানদের মনোবলে এক বিশাল ধাক্কা লাগে, তবে শহরটি হাল ছাড়েনি। ১ বছর ২ মাস পেরিয়ে যাওয়ার পর অবরোধ বজায় রাখার কষ্টে ভোগতা ভ্যান্ডালরা নিজেরাই তাদের প্রচেষ্টা পরিত্যাগ করে এবং বিজিকেনা এলাকায় লুটপাট চালিয়ে পূর্ব দিকে অগ্রসর হয়। আফ্রিকার এই বর্বর আক্রমণকারীদের নিজেদের স্বার্থের জন্য হুমকি মনে করে কনস্টান্টিনোপেল ৪৩২ সালে তাদের ধ্বংস করার জন্য একটি সাহায্যকারী বাহিনী পাঠায়। যদিও এই বাহিনীর নেতৃত্ব ছিলেন আসপার নামের একজন বিশিষ্ট পূর্বাঞ্চলীয় সেনাপতি, তবুও তারা পরাজিত হয়। এবার পরাজিত রোমানরা হিপ্পোতে পিছু হাঁটেনি, যার ফলে ভ্যান্ডালরা শহরটি দখল করতে এবং লুণ্ঠন করতে সক্ষম হয়। এরপর গাইসেরিক তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে তৃতীয় ভ্যালেন্টিনিয়ানের সাথে একটি শান্তি চুক্তি করেন। চুক্তির শর্তানুযায়ী তিনি প্রতি বছর পশ্চিমাঞ্চলীয় সম্রাটকে কর পাঠাবেন। ৪৩৫ সালের এই চুক্তিকে আরও সুদৃঢ় ও বাস্তবমুখী করতে ভ্যান্ডাল রাজা তার ছেলে হুনেরিককে জামিনদার হিসেবে পাঠান। ভ্যান্ডাল রাজা বা ডুক্স প্রায় সাথেই সাথে এই অঞ্চলে নিজের কর্তৃত্ব মজবুত করার চেষ্টা শুরু করেন। তিনি আক্রমণাত্মকভাবে নিসীয় বিশপদের ওপর নির্যাতন চালান এবং আফ্রিকায় অ্যারিয়ানবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ৪৩৭ সালে সম্ভবত গাইসেরিকের প্রচ্ছন্ন সমর্থনে গুন্থেরিক্স নামের এক ধরনের অ্যাডমিরালের অধীনে ভ্যান্ডাল জলদস্যু নৌকাগুলো ভূমধ্যসাগরে প্রবেশ করতে শুরু করে এবং এর অনেক দ্বীপকে, বিশেষ করে সমৃদ্ধ সিসিলিতে লুটপাট করে। বর্বরদের এই প্রকাশ্য উস্কানিতে রোমানরা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, আর প্রায় এই দুর্বলতাই সাহসী গাইসেরিককে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে তিনি চূড়ান্ত পদক্ষেপটি নিতে পারেন। ৪৩৯ সালের অক্টোবরে, যখন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী গলে গথদের দমনে পুরোপুরি ব্যস্ত ছিল, তখন ভ্যান্ডালরা কার্থেজের দিকে অগ্রসর হয়। ঐতিহাসিক সূত্রগুলি থেকে জানা যায় যে গাইসেরিক শহরে প্রবেশের জন্য কোনো এক কৌশল বা ছলের আশ্রয় নিয়েছিলেন। ভ্যান্ডাল রাজার দাপ্তরিক ডুক্স পদমর্যাদা বিবেচনা করলে শহরে প্রবেশাধিকার পেতে তিনি এই ক্ষমতার ব্যবহার করতে পারেন। সূত্রগুলো মতে, যখন তিনি শহরে প্রবেশ করেন, তার সেনাবাহিনী শহরটিকে ধ্বংসাস্তূপে পরিণত করে। তবে গাইসেরিক যে শহরটিকে নিজের রাজধানী বানাতে যাচ্ছিলেন, সেখানে তার নিজের লোকেদের ধ্বংসযজ্ঞ চালানোর অনুমতি দেওয়ার সম্ভাবনা কম। এর পরিবর্তে ভ্যান্ডাল নেতৃত্ব সম্ভবত নিসীয় খ্রিস্টান অভিজাতদের ওপর রক্তক্ষয়ী শুদ্ধি অভিযান চালিয়েছিল, বিশেষত সেই সব বিশপদের ওপর যারা ইতিহাস রচনা করছিলেন। কার্থেজ দখল করার পর গাইসারিকের হাতে এমন এক সম্পদ আসে যা নিছক ধনসম্পদের চেয়ে বহুগুণ বেশি কার্যকরী ছিল। তিনি সেখানে স্থায়ীভাবে নোঙর করা বিশাল রোমান নৌবহরটি দখল করে নেন, যা ভ্যান্ডালদের নৌশক্তিকে ব্যাপক হারে বৃদ্ধি করে।
এই নতুন শক্তির ওপর ভর করে ভ্যান্ডাল বাহিনী কার্থেজ থেকে বিশাল নৌবহর নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করে। সেই সময়ে ভ্যান্ডাল কার্থেজের এই সুবিশাল সামুদ্রিক শক্তি সম্ভবত কয়েক শতক আগের ফিনিশীয় সাম্রাজ্যের কথা রোমানদের মনে করিয়ে দিচ্ছিল, যারা অর্ধেকেরও বেশি সহস্রাব্দ আগে উত্তর আফ্রিকা শাসন করত। ৪৪০ সালের শুরুতে দখলকৃত এই জাহাজগুলোর স্কোয়াড্রন সার্ডিনিয়া থেকে রোডস পর্যন্ত সর্বত্র হামলা ও লুটোতরাজ চালায়। গাইসারিক নিজে পশ্চিম সাম্রাজ্যের দ্বিতীয় প্রধান শস্যভাণ্ডার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিসিলিতে মূল অভিযানের নেতৃত্ব দেন, যার বহু শহর দখল ও ধ্বংস করা হয়। এর পেছনে তার মূল লক্ষ্য ছিল ক্রমেই দুর্বল হয়ে পড়া রোমান সাম্রাজ্যের ওপর চাপ সৃষ্টি করা এবং তাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করা। এই ঝটিকা আক্রমণগুলো চিরস্থায়ী শহর রোমে শস্য সরবরাহ ব্যাহত করে এবং প্রচুর ধনসম্পদ ছিনিয়ে নেয়। তবে ৪৪০ সালের শেষের দিকে গাইসারিক আশঙ্কা করেন যে রোমানরা পাল্টা আক্রমণ চালাতে পারে। এর প্রস্তুতির জন্য তিনি কার্থেজে ফিরে যান এবং তার সমস্ত নৌবহরকে সেখানে তার সাথে যোগ দেওয়ার নির্দেশ দেন। এটি ছিল একটি বিচক্ষণ সিদ্ধান্ত। ভ্যান্ডাল নৌবাহিনীর ফিরে আসার পরপরই সাম্রাজ্যের উভয় অংশের সমন্বয়ে গঠিত একটি যৌথ সেনাবাহিনী ও নৌবাহিনী সদ্য ধ্বংসপ্রাপ্ত সিসিলিতে জড়ো হয় আফ্রিকাকে পুনরুদ্ধারের উদ্দেশ্যে। কিন্তু এই অভিযান কখনোই শুরু হতে পারেনি। পূর্ব ও পশ্চিমের সেনাপতিরা কে সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন তা নিয়ে ঝগড়া ও বিবাদে লিপ্ত হন। অন্যদিকে কনস্টান্টিনোপলে রাজনৈতিক চক্রান্তের কারণে সৈন্যবল ও রসদ সরবরাহে বাধা আসে, যা ভয়ানক বিলম্বের সৃষ্টি করে। এ ধরনের ক্রমাগত বিলম্ব অভিযানটিকে শুরুতেই ব্যর্থ করে দেয়, কারণ ততদিনে অন্যান্য বাহ্যিক চাপ বাড়তে শুরু করেছিল। রোমান সেনাবাহিনী সিসিলির উদ্দেশ্যে সীমান্ত ফাঁকিগুলো ত্যাগ করার প্রায় সাথে সাথেই হুনরা এই সুযোগ কাজে লাগিয়ে বলকান অঞ্চলে আক্রমণ করে। অন্যদিকে সাসানীয়রা কনস্টান্টিনোপলের পূর্বাঞ্চলীয় সাম্রাজ্যকে পরাস্ত করার সুযোগ হাতছাড়া না করে আফ্রিকায় আক্রমণ চালায়। ফলস্বরূপ অন্য রণাঙ্গনে সেনাদের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এবং কোনো সফলতা অর্জন না করেই উত্তর আফ্রিকা পুনরুদ্ধারের অভিযান বাতিল করা হয়। কার্থেজ দখলের এই দুঃসাহসিক কিন্তু কৌশলী জুয়া সফল হয়েছিল। অন্যান্য হুমকির মুখে পড়ে রোমের আর গাইসারিকের বিরুদ্ধে সামরিক সম্পদ ব্যয় করার মতো সামর্থ্য ছিল না। ৪৪২ সালে ভ্যান্ডাল নেতৃত্ব রোমানদের সাথে একটি বিজয়সূচক চুক্তি স্বাক্ষর করে। খ্রিস্টান লেখক সেন্ট প্রসপার এই চুক্তির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। অগাস্টাস ভ্যালেন্টিনিয়ান গাইসারিকের সাথে শান্তি স্থাপন করেন এবং আফ্রিকাকে দুইজনের মধ্যে আলাদা আলাদা অঞ্চলে ভাগ করা হয়। এই চুক্তির পর রাজা গাইসারিক কার্থেজের বিরসা পাহাড়ে একটি রাজপ্রাসাদ স্থাপন করেন এবং তার এই নতুন ও সমৃদ্ধ ভূখণ্ড অত্যন্ত বাস্তবমতভাবে তবে প্রয়োজনে বেশ কঠোর হাতে শাসন করতে শুরু করেন। রোমের সাথে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে শুরু হয় ১৩ বছর দীর্ঘ ভ্যান্ডাল শান্তি। ভিক্টর অফ ভিটারের মতো নিসীয় খ্রিস্টান লেখকদের পক্ষপাত দুষ্ট বিবরণ বাদ দিলে গাইসারিক ও ভ্যান্ডালরা যে নিজের লোকেদের বসতি স্থাপনের জন্য রোমান কৃষক ও করদাতাদের উচ্ছেদ বা বিতাড়িত করেছিলেন, এমন প্রমাণ খুব একটা পাওয়া যায় না। প্রকৃতপক্ষে রাজা সম্ভবত বুঝতে পেরেছিলেন যে এমন পদক্ষেপ নিলে তার নতুন ভূমি লাভজনক থাকবে না, তাই তিনি আফ্রিকায় শাসনের ক্ষেত্রে ঐতিহ্যবাহী রোমান পদ্ধতি প্রয়োগ করেছিলেন। সাম্রাজ্যের প্রবীণ সৈন্যদের অবসরে পাঠানোর প্রাচীন অনেস্টা মিসিও বা সম্মানজনক বিদায় প্রথা গ্রহণ করে গাইসারিক কেবল রোমান সৈন্যদের আয়ের উৎসগুলো তার ভ্যান্ডাল যোদ্ধাদের সামরিক সেবার বিনিময়ে হস্তান্তর করেছিলেন। এদিকে সামাজিক পিরামিডের একেবারে শীর্ষে গাইসারিক ও উচ্চপদস্থ ভ্যান্ডাল অভিজাতরা সম্রাট এবং অভিজাত জমিদারদের স্থান দখল করেন। ইয়ান হিউজের চমৎকার ভাষায় ভ্যান্ডাল অভিজাতরা কার্যতভাবে আফ্রিকায় শাসন করা পূর্ববর্তী রোমান কর্তৃপক্ষের জুতোয় পা গলিয়েছিলেন। অবশিষ্ট রোমান জনসংখ্যা, যাদের সংখ্যা সবসময়ই ভ্যান্ডালদের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, তারা কেবল রোমান সম্রাটের বদলে গাইসারিককে তাদের নিয়মিত কর দিতেন।
প্রশাসনের ওপর নতুন সরকারের নিয়ন্ত্রণ সুসংহত করতে গাইসারিক কিছু রোমান আমলাকে বহাল রাখেন, যাদের ওপর ভ্যান্ডালরা আস্থা রাখতে পারতেন, এবং পাশাপাশি রাজ্যের কিছু নির্দিষ্ট দিক পরিচালনার জন্য জার্মানিক ব্যক্তিদের নিয়োগ করেন। উদাহরণস্বরূপ, রাজার গভর্নর হিসাবে দায়িত্ব পালন করা একজন উচ্চপদস্থ অধিকারিকের নাম ছিল হেলডিকার, যা একটি সাধারণ জার্মানিক নাম। এছাড়া রোমান কনসিলিয়ামের সমতুল্য একটি কাউন্সিল গঠন করা হয়। এই কাউন্সিলে ছিলেন বিশেষজ্ঞ এবং অভিজাত ব্যক্তিরা, যারা রাজ্য পরিচালনায় রাজাকে সহায়তা করতেন। প্রশাসনের মতোই এই কাউন্সিলটিও মিশ্র পদ্ধতিতে গঠন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল অবশিষ্ট রোমান ক্ষমতার কাঠামোকে রাজ্যের সাথে একীভূত করা। ভ্যান্ডালরা গ্রামীণ ভূমিমালিক রোমান অভিজাতদের খুব একটা ক্ষতি করেছিল বলে মনে হয় না, তবে এমন কিছু ক্ষীণ প্রমাণ রয়েছে যে অনেক দীর্ঘস্থায়ী অভিজাতকে ক্ষমতাচ্যুত করে বিশ্বস্ত রোমান ও আফ্রিকান পরিবারগুলোকে তাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই নতুন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা তাদের পৃষ্ঠপোষক গাইসেরিকের প্রতি অনেক বেশি অনুগত ছিলেন। আফ্রিকার শাসনে নিজের এবং তার পরিবারের বৈধতা নিশ্চিত করতে রাজার আরও অনেক প্রচেষ্টা ছিল। প্রথমত, গাইসেরিক তার রাজ্যের জন্য একটি নতুন বর্ষপঞ্জি ব্যবস্থা চালু করেন, যেখানে 439 সালকে কার্থেজ দখলের বছর হিসেবে উল্লেখ করা হয়। এটি জনগণের মনে বৈধ ভ্যান্ডাল শাসনকে গেঁথে দিতে সাহায্য করেছিল। একজন বিদেশি রাজা এবং বর্বর দখলদার হিসেবে পরিচিত হওয়ার বদলে গাইসেরিক নিজেকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, যিনি তার নতুন প্রজাদের এতটাই সম্মান করতেন যে তাদের মহান শহরকেই তিনি তার শাসনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলেন। তার পরিবারের অবস্থান দৃঢ় করার এই প্রচেষ্টাগুলো 442 সালের চুক্তির শর্ত হিসেবে তৃতীয় ভ্যালেন্টিনিয়ানের মেয়ের সাথে গাইসেরিকের ছেলে হুনেরিকের মর্যাদাপূর্ণ বাগদানের মাধ্যমে আরও জোরালো হয়েছিল। আফ্রিকার রক্ষণশীল রোমান জনগণের কাছে ভ্যান্ডাল শাসনকে আরও গ্রহণযোগ্য করে তোলার পাশাপাশি এই বিবাহ রাজাকে তার সম্প্রদায়ের কুখ্যাত উত্তরাধিকার প্রথা পরিবর্তনেও সাহায্য করেছিল। তাদের সাধারণ প্রথা ছিল যে নির্বাচনের মাধ্যমে পরিবারের সবচেয়ে বড় পুরুষাত্মীয় সিংহাসনের উত্তরাধিকারী হতেন, কিন্তু এমন একটি মর্যাদাপূর্ণ অবস্থানে হুনেরিকের উত্থান তাকে ভ্যান্ডাল সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার দৌড়ে সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। শুধুমাত্র তার নতুন রাজ্যের প্রশাসন ও কাঠামো পরিবর্তন করেই সন্তুষ্ট না থেকে গাইসেরিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের পক্ষে এনে বিপুল রাজনৈতিক সুবিধা আদায়ের কাজেও হাত দেন। এই সংস্কারগুলোর মূল লক্ষ্য ছিল ভ্যান্ডালদের নির্বাচিত আরিয়ান খ্রিস্ট ধর্মের শাখাকে আরও বেশি প্রাধান্য দেওয়া এবং একই সাথে সাম্রাজ্যের নিসীয় মতবাদের প্রভাব হ্রাস করা। এর পেছনে একটি বাস্তবসম্মত উদ্দেশ্য থাকলেও এমন প্রমাণও রয়েছে যে রাজা গাইসেরিক জীবনের এই পর্যায়ে বেশ ধর্মপরায়ণ হয়ে উঠেছিলেন। ভ্যান্ডালদের একটি নৌ হামলার আগে রাজাকে জিজ্ঞাসা করা হয়েছিল জাহাজগুলো কোথায় যাওয়া উচিত। তার উত্তরটি ছিল সংক্ষিপ্ত, তবে খানিকটা দাম্ভিকতাপূর্ণ। অবশ্যই তাদের বিরুদ্ধে, যাদের ওপর ঈশ্বর ক্রুদ্ধ। এই উদ্দেশ্য পূরণে আগে নিসীয় যাজকদের অধীনে থাকা গির্জাগুলো আরিয়ান যাজক এবং বিশপদের হাতে তুলে দেওয়া হয়। উপরন্তু আরিয়ান যাজক গোষ্ঠী পুরানো রোমান অভিজাতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা জমির একটি উল্লেখযোগ্য অংশ লাভ করে, যা তাদের স্বনির্ভর হওয়ার সুযোগ দেয়। গাইসেরিকের নির্দেশনায় উত্তর আফ্রিকার অর্থনীতিতেও এ ধরনের পুনর্গঠন সাধিত হয়েছিল। যে ব্যবস্থাটি আগে অননা কর ব্যবস্থার অংশ হিসেবে ইতালিতে পণ্য, বিশেষ করে শস্য রপ্তানির ওপর জোর দিত, সেটি এখন সাম্রাজ্যিক বোঝা থেকে মুক্ত হয়। ফলে এই অঞ্চলের বণিকরা তাদের উৎপাদিত পণ্যের একটি বড় অংশ বাজারে স্বাধীনভাবে বাণিজ্য করতে পারে। তবে রাজনৈতিক কারণে ভূমধ্যসাগরের কিছু অঞ্চলের সাথে বাণিজ্য কিছুটা কমে গিয়েছিল। উদাহরণস্বরূপ, ভ্যান্ডাল বিরোধী মনোভাব বা ভ্যান্ডাল অর্থনীতিকে ক্ষতি করার উদ্দেশ্যে আরোপিত সাম্রাজ্যিক নিয়মনীতির কারণে পূর্বাঞ্চলীয় সাম্রাজ্যের সাথে বাণিজ্য হ্রাস পেতে পারে। দক্ষিণ গলের ক্ষেত্রে এই পতনের কারণ হিসেবে খুব সহজেই গাইসেরিকের ভ্যান্ডাল এবং সেই অঞ্চল শাসনকারী ভিসিগতদের মধ্যকার তীব্র শত্রুতাকে দায়ী করা যেতে পারে। অন্যদিকে বারবারিয়ান কার্থেজের সূচনার সাথে সাথে নিকটবর্তী হিস্পানিয়ার সাথে বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে। এটি হয়তো হিস্পানো রোমান এবং তাদের প্রাক্তন ভ্যান্ডাল শাসকদের মধ্যকার পারস্পরিক প্রীতির প্রমাণ, অথবা এমন হতে পারে যে রাজা যখন প্রণালী পার হয়েছিলেন তখন গাইসেরিকের কিছু আত্মীয় স্পেনে থেকে গিয়েছিলেন। যাই হোক, গাইসেরিকের যুদ্ধাংদেহী মনোভাবের কারণে কিছু বাজারের লাভ কমলেও সার্বিকভাবে উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল এবং বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হয়েছিল।
বিরসার রাজকোষে প্রচুর ধনসম্পদ জমা হতে থাকে এবং রাজতন্ত্র তাদের নিজস্ব মুদ্রার প্রচলন করে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ভ্যান্ডাল নীতি সংযত এবং সুপরিকল্পিত ছিল। দুর্বল হয়ে পড়া পশ্চিমাঞ্চলীয় সাম্রাজ্যের ওপর আক্রমণের আর কোনো চেষ্টা করা হয়নি, কারণ আশঙ্কা ছিল যে এমন কোনো পদক্ষেপ নিলে তা আরও শক্তিশালী পূর্বাঞ্চলীয় সাম্রাজ্যের আক্রমণকে উস্কে দেবে এবং রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করবে। তাছাড়া হ্যাস্টিঙ্গি শাসক শ্রেণীর বিরুদ্ধে উত্তর আফ্রিকার প্রভাবশালী ভ্যান্ডাল অভিজাতদের একটি আভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়, যা বাইরের কোনো আক্রমণ থেকে তাদের বিরত রেখেছিল। ষড়যন্ত্রটি ফাঁস হওয়ার পর দোষীদের নির্মমভাবে নির্যাতন করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গাইসেরিকের এই শুদ্ধি অভিযানের শিকার হয়েছিলেন তার নিজের পরিবারের সদস্যরাও, বিশেষ করে তার সৎ ভাই এবং পূর্ববর্তী গুন্ডারিকের স্ত্রী ও সন্তানদেরও। এর বিস্তারিত বিবরণ অজানা, তবে তিনি সম্ভবত তাদের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করেছিলেন। ইয়ান হিউজ এই অন্তর্নিহিত অস্থিতিশীলতার চমৎকার বর্ণনা দিয়ে বলেছেন, গোথদের মতোই ভ্যান্ডালরা গাইসেরিকের শাসনে একটি ঐক্যবদ্ধ রাজ্য ছিল বলে আধুনিক যে ধারণা প্রচলিত রয়েছে তা মূলত এক ব্যক্তির শাসনের প্রতি অনেক অভিজাত ও গোষ্ঠীর অসন্তোষের বাস্তবতাকে আড়াল করে। তৎসত্ত্বেও একজন বর্বর শাসকের পৃষ্ঠপোষকতা এবং সতর্ক তত্ত্বাবধানে অর্থনীতি বিকাশিত হয়, উন্নত রোমান আইনচর্চা পুনরায় শুরু হয় এবং বুদ্ধিমত্তাপূর্ণ কাজ আবারও সমৃদ্ধি লাভ করে। যদিও শান্তিকালীন সময়ে ভ্যান্ডাল সামরিক বাহিনী রোমে আক্রমণ করেনি, তবে মনে হচ্ছিল যে তারা এখনও যুদ্ধের মেজাজেই ছিল। 445 সালে গাইসারিক লিটার্স টাইরেনিয়ামে আক্রমণ চালান, যা সম্ভবত স্পেনের টুরিকা ছিল, এবং সে সময় এটি সুইবিদের নিয়ন্ত্রণে ছিল। তথাকথিত ভ্যান্ডেল শান্তিতে প্রথম ফাটল ধরে 451 সালে ক্যাটালোনিয়ান সমভূমিতে হুনদের ওপর ফ্লেভিয়াস এটিএসের সামান্য ব্যবধানে জয়ের মাধ্যমে। এটি সম্ভবত রোমানদের উৎসাহিত করেছিল এবং তারা ইউডোকিয়ার সাথে গাইসারিকের ছেলের সাম্রাজ্যিক বিয়ের প্রস্তাব বাতিল করে দেয়। তবে এটি সাম্রাজ্যের সাথে তাৎক্ষণিক কোনো বিচ্ছেদ ঘটায়নি। ভবিষ্যৎ যুদ্ধের স্ফুলিঙ্গ এসেছিল আফ্রিকার ভ্যান্ডাল রাজ্যের বাইরের ঘটনাপ্রবাহ থেকে। এই ভিডিওতে এবং পূর্ববর্তী ভিডিওতে বহুবার দেখা যাওয়া একটি ধারা মেনেই রাজদরবারে চক্রান্ত এবং অভ্যন্তরীণ কোণ্ডল আবারও রোমের পতনের কারণ হিসেবে প্রমাণিত হয়। 455 সালের সেপ্টেম্বরে তৃতীয় ভ্যালেন্টিনিয়ান কর্তৃক রোমান সেনাপতি ম্যাজেস্টার মিলিটাম এটিএসকে হত্যা করা হয়। এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে গাইসারিক কার্থেজে সৈন্য জড়ো করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। যুদ্ধের এই প্রস্তুতি ছিল একেবারে সময়োপযোগী। নিজের প্রধান সেনাপতিকে হত্যা করার মাত্র 6 মাস পর রোমের 3 দশকের সম্রাট নিজেই খুন হন এবং পেট্রোনিয়াস ম্যাক্সিমাস তার স্থলাভিষিক্ত হন। সিংহাসন সুরক্ষিত করতে ম্যাক্সিমাস ভ্যালেন্টিনিয়ানের বিধবা স্ত্রী ইউডক্সিয়াকে তাকে বিয়ে করতে বাধ্য করেন এবং হুনেরিকের বাগদত্তাকে নিজের ছেলের সাথে বিয়ে দেওয়ার নির্দেশ দেন। আতঙ্কিত এবং ক্ষুব্ধ সম্রাজ্ঞী চারপাশে সাহায্যের জন্য তাকাতে থাকেন এবং দক্ষিণের দিকে তার সবচেয়ে বড় কূটনৈতিক ভরসা দেখতে পান, যেখানে তার হবু জামাতা গাইসারিক রোমানদের এই বিশৃঙ্খলার সুযোগ নিতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। ইউডোক্সিয়ার সেই চিঠি যদি আসলেই ভ্যান্ডেল রাজার কাছে পৌঁছে থাকে, তবে সেটি আগুনে ঘি ঢালার কাজ করেছিল। এটিএসের মৃত্যুর পর থেকেই গাইসারিক দুর্বল পশ্চিমাঞ্চলীয় সাম্রাজ্যের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিলেন এবং সর্বোচ্চ পর্যায়ের এই অস্থিরতা রোমের দুর্বলতাকেই নিশ্চিত করেছিল। সুতরাং সেটা চরম সুবিধাবাদী লোভের কারণেই হোক, তৃতীয় ভ্যালেন্টিনিয়ানের হত্যাকাণ্ডের ক্ষোভ থেকেই হোক, ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের ভয় থেকেই হোক, অথবা অন্য যে কোনো কারণেই হোক না কেন, 455 সালে গাইসারিক একটি বিশাল নৌবহর নিয়ে কার্থেজ থেকে সরাসরি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রায় 1 সপ্তাহের যাত্রার পর শক্তিশালী ভ্যান্ডেল বাহিনীর যোদ্ধারা রোমের টাইবার নদীর মোহনায় অস্ট্রিয়া বন্দরে অবতরণ করে। ম্যাক্সিমাস প্রায় সাথে সাথেই ভয় পেয়ে শহর ছেড়ে পালিয়ে যান এবং পালানোর সময় তাকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়। এর ফলে রোম হয়ে পড়ে নেতৃত্বহীন এবং শহর রক্ষা করার জন্য কোনো সেনা ছিল না। রোমের হতাশ নাগরিকরা আবারও তাদের শহরের বিশপ লিওর দ্বারস্থ হন, যিনি সাহসিকতার সাথে গাইসারিকের সাথে দেখা করতে রাজি হন, ঠিক যেমনটি তিনি 3 বছর আগে আটিলার সাথে করেছিলেন। হুন সেনাপতির সাথে তার আগের সাক্ষাতের মতো এবারও গাইসারিকের সাথে লিওর কথোপকথনের বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অ্যাকুইটেইনের প্রসপার আমাদের জানান যে চার্চ নেতার কথা ভ্যান্ডাল রাজার উপর এতটাই প্রভাব ফেলেছিল যে যখন সবকিছু তার হাতে তুলে দেওয়া হয়েছিল, তখনও তাকে পোড়ানো, হত্যা করা এবং নির্যাতন করা থেকে বিরত রাখা হয়েছিল। একটি সমঝোতা হয় এবং 2রা জুন ইতিহাসে সম্ভবত সবচেয়ে শক্তিশালী শহরের নাগরিকরা স্বেচ্ছায় এক বর্বর আক্রমণকারীর জন্য তাদের শহরের দরজা খুলে দেয়।
তবুও লুণ্ঠনকারী ভ্যান্ডালদের নিয়ে রোমানদের মনে যে প্রবল উদ্বেগ ছিল, ভাগ্যক্রমে তা অমূলত প্রমাণিত হয়েছিল। গাইসারিক রাজপ্রাসাদে নিজের অবস্থান নেন আর তার যোদ্ধারা অবরুদ্ধ শহরটিতে পুরোদমে লুণ্ঠন শুরু করেন। 410 সালে অ্যালারিকের 3 দিনের তাণ্ডবের তুলনায় ভ্যান্ডালরা রোমে 14 দিন ধরে লুটপাট চালিয়েছিল। রাজকোষ ধন সম্পদ শূন্য করা হয়েছিল, মন্দিরগুলো থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং রাজপ্রাসাদ একেবারে পরিষ্কার করা হয়েছিল। এমনকি টাইটাসের অবরোধের পর জেরুজালেম থেকে দখলকৃত সম্পদগুলোও ভ্যান্ডেলরা নিজেদের দখলে নিয়েছিল। ব্যাপক লুণ্ঠনের পর 16 জুন গাইসারিক রোম ত্যাগ করেন। এরপর তিনি অর্জিত সমস্ত সম্পদ এবং বন্দীদের নৌবহরে তুলে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হন। এই লুটের মালের মধ্যে প্রাক্তন সম্রাজ্ঞী ইউডক্সিয়া এবং তার 2 মেয়ে হিপিডিয়া এবং ইউডোকিয়াও ছিলেন। যদিও 455 সালের ভ্যান্ডাল লুণ্ঠন রোমকে এর সম্পদ থেকে রিক্ত করেছিল, তবুও গাইসারিক তার প্রতিশ্রুতির হকমান রক্ষা করেন। যুগ যুগ ধরে লুণ্ঠনের সময় যেমন ব্যাপক হত্যাযজ্ঞ দেখা যায়, এখানে তার প্রায় কোনো প্রমাণই পাওয়া যায় না। তবে এটি মনে রাখা উচিত যে এই ধরনের নৃশংসতা হয়তো ইতিহাসবিদদের চোখের আড়ালে বিচ্ছিন্নভাবে ঘটে থাকতে পারে। 13 বছর পর কেপ বনে রোমান নৌবহরকে পরাজিত করে ভ্যান্ডাল সাম্রাজ্য আফ্রিকাকে পুনরুদ্ধারের জন্য রোমের উভয় অংশের সর্বশেষ সম্মিলিত প্রচেষ্টাকে প্রতিহত করে। আফ্রিকা পুনরুদ্ধারে এই ব্যর্থতা পশ্চিম সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং শেষ পর্যন্ত 476 সালে ওডোসারের দ্বারা এটির পতন ঘটে। 477 সালে প্রায় অর্ধ শতাব্দী রাজত্ব করার পর গাইসারিক অবশেষে মারা যান। তার এই শাসনকাল সমসাময়িক প্রায় যে কোনো শাসক এবং নিশ্চিতভাবেই যে কোনো বর্বর শাসকের চেয়ে দীর্ঘ ছিল। দুর্ভাগ্যবশত তার মৃত্যুর পর রাজ্যটির পতন শুরু হয়, যার পরিণতি 5 দশক পর জাস্টিনিয়ান এবং বেলিসারিয়াসের দ্বারা এটি পুনরায় রোমানদের দখলে চলে আসে। জার্মানিক এবং রোমান ইতিহাস নিয়ে আরও ভিডিও আসছে, তাই সিরিজের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের দারুণভাবে সাহায্য করে।